গরমে এক গা গয়না আর পাট ভাঙা তাঁতের শাড়ি পরে কিছু অচেনা মানুষের মাঝে বসে আছে ঠায়। বাসি বিয়ের হাজার রকম নিয়মাবলী সুষ্ঠুভাবে পালন করে খুব ক্লান্ত ও। তবুও শাশুড়ি মায়ের নির্দেশে বিশ্রামের সুযোগটুকু হারিয়ে মধ্যমণি হয়ে সন্ধ্যের আসর উজ্জ্বল করছে ইচ্ছে না থাকলেও। মাঝে মধ্যে উড়ে আসছে বড় আর মেজ জায়ের টুকটাক উপদেশ। আজ কিন্তু ভুলেও নিজের বরের দিকে তাকিও না, এটাকে কাল রাত্রি বলে জানো তো। বাধ্য মেয়ের মতো ঘাড় নাড়ে সুচরিতা। মাঝে মাঝে মনে হচ্ছে বিছানায় গা এলিয়ে দেয়, পিঠ ব্যথা হয়ে যাচ্ছে বসে থেকে। কৃত্রিম হাসি চোয়ালে যেন অবসাদ এনেছে, তবুও অগত্যা কষ্টের হাসিটুকু ধরে রাখার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরত। পাড়ার প্রতিবেশীরাও এসে জুটছে নতুন বউ দেখবে বলে। নিজেকে কোনো এক ভিন গ্রহের প্রাণী বলে মনে হচ্ছে ওর। আজ রাতেই দেখে যেতে হবে সকলকে। যদি ইউএফএ চেপে কাল চলে যায়, কথাটা মনে হতেই একটু হাসি পেল ওর। কিন্তু না, বেশি হাসা যাবে না। শাশুড়ি মায়ের কড়া নজর রয়েছে বৌমার দিকে। এমনভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে যেন এদিক ওদিক হলেই সুচরিতাকে কামড়ে দেবেন। অন্তত সুচরিতার তো তেমনটাই মনে হচ্ছে। শাড়ি পরার অভ্যেস নেই সুচরিতার। কোনো রকমে ঘাগরা হয়ে যাওয়া প্রবল মার দেওয়া শাড়িটাকে বাগে এনে আঁচলটা কোমরে গুজে আলমারি থেকে ভাসুরের দেওয়া পলা বাঁধানোটা নিয়ে এলো। সুচরিতার শাশুড়ি কমলা দেবী এর মাঝে বলে উঠলেন, শাড়িটা পরে যেন আরো ঢ্যাপোস লাগছে। একটা কাজ করেনি বাড়িতে, খালি খেয়ে খেয়ে গতর বাড়িয়েছে। এমন অবাঞ্ছিত কথাগুলো যেন সুচরিতা গিলতে পারল না। একটা ভদ্র বাড়ির শিক্ষিতা মহিলার মুখ থেকে সর্বসমক্ষে এমন কথা ঠিক আশা করা যায় না। উপস্থিত সকলেই পরস্পরের দিকে চোখ চাওয়াচাই করতে লাগলো। সুচরিতার বড় যা মীরা ওর কাছে এসে খুব আস্তে করেই বলল, মায়ের কথাই অমন, তুমি মন খারাপ করো না। সুচরিতা বুঝলো ও একা নয়, ওর যারাও এমন ধরনের মন্তব্য শুনতে শুনতে শেষে বোধহয় অতিষ্ঠ হয়ে হাড়ি আলাদা করে নিয়েছে। তবে চুপ করে থাকার মেয়ে নয় সুচরিতা, ছোট থেকেই বেশ ঠোঁট কাটা। সকলের সামনেই বলল, আপনার ছেলের সঙ্গে আমার কিন্তু প্রেম বিবাহ নয়, পুরো দস্তুর দেখাশোনা করে বিয়ে। আমার তো মনে হয় বিয়ের আগেও এমন চেহারাই ছিল। ঘটা করে আমাকে বউ করে না এনে দেখে শুনে স্লিম ফিগারের মেয়ে আনলেই পারতেন তো। এতক্ষণ ধরে লক্ষ্মী হয়ে বসে থাকা মিতভাষী মনে হওয়া বউয়ের মুখে যে কথার এমন ফোয়ারা ছুটবে তা বোধহয় কেউ ভাবতে পারেনি। তারই মাঝে একজন চোখ গোল গোল করে বলে উঠল, বাপ রে, এ যে ধানি লঙ্কা। সুচরিতা বলল, যেমন কথা তার তেমন উত্তর। স্পষ্ট কথা বলতে ভালো লাগলে স্পষ্ট কথা শোনার কলজেটাও যে রাখতে হয়। পরিস্থিতি সামাল দিতে মেজ যা শিল্পা তার শাশুড়ি মাকে কাজের ছুতোয় তুলে নিয়ে গেল সেখান থেকে। আগামী পরিস্থিতির কথা চিন্তা করেই সুচরিতা চোখের জল এসে গেল। ক্ষণিকের জন্য মনে মনে একটু দোষারোপ করে ফেলল বাবা মাকে। বাবা মায়ের কথার উপর ভিত্তি করে বিয়ে করে ফেলেছিল সুচরিতা। ছোট পরিবার মানে দুই ভাসুর থাকলেও তারা একসাথে থাকে না, ফলে ঠোকাঠুকি লাগার সম্ভাবনা কম। ছেলে ভালো, কেন্দ্রীয় সরকারি চাকুরে, শ্বশুরমশাই গত হয়েছেন অনেক আগেই। রইল বাকি শাশুড়ি, ঝামেলা কম। কিন্তু একা শাশুড়ি যে 100 তা বোধহয় কেউই বুঝে উঠতে পারেনি। হঠাৎই মনে হলো সুচরিতার জীবনটা বুঝি নষ্টই হয়ে গেল। সকলের অলক্ষ্যে আঁচলের খুঁট দিয়ে চোখ মুছে নিল। অভিনয় যে করে যেতেই হবে। সুচরিতার রাতের সঙ্গী ওর মামাতো বোন তৃষা। রাতের নিস্তব্ধতায় সুচরিতা ওর কান্না বেশিক্ষণ আড়াল করতে পারল না। বাড়ির জন্য মন কেমন করছে। যতই শক্ত কথা বলতে জানুক, কথাবার্তার এমন ছিরি হলে তো অশান্তি লেগেই থাকবে। তৃষা শুধু ওর মাথায় হাত বুলিয়ে একবার বলল, কাঁদিস না রে দিদি,
এছাড়া আর কী বা বলার থাকতে পারে। ঘুমিয়ে পড়ল তৃষা। সুচরিতা মোবাইলের নেট অন করলো। মেসেঞ্জারে অর্পণকে অনলাইন দেখে টাইপ করতে শুরু করলো। কোথায় এসে পড়লাম, কি ভাবলাম আর কি হলো? অর্পণকে সন্ধেবেলার ঘটনাটা বলল সুচরিতা। অর্পণের মেসেজ এলো একটা, আরে নতুন জায়গায় মানিয়ে নিতে সময় লাগবে তো, প্রথমেই কেউ পাগলের মতো এসব ভাবে? ঠিক হয়ে যাবে সব, আর তুই তো ঝাঁসির রানী। ঘন্টা হবে, তবে আমাকে চেনে না, বেশি পিছনে লাগলে না আমিও দেখিয়ে দেব কি চিজ আমি। বাহ, দ্যাটস দ্য স্পিরিট। যাকে ঘুমো তো এখন, আর রাত বিরেতে আমার সাথে কথা বলছিস? বর কই তোর? ধুস, আজকেও সব কাল রাত্রি নাকি? তুই কিছুই জানিস না? ও হ্যাঁ হ্যাঁ, ভুলেই গেছিলাম। ওকে, গুড নাইট। হেব্বি ঘুম পাচ্ছে, কালকে আবার তোর বউ ভাতে গিলতে যাব। টাটা। বউ ভাত, অষ্টমঙ্গলা সব মিটে গেছে, আত্মীয় স্বজন সব চলে গেছে। দিন দুয়েক হলো। অনেক সকালে ওঠে এরা সবাই। এত সকালে উঠলে সুচরিতার ঘুম পেয়ে যায়। সারাদিন স্কুলে পড়াতে হয়, এনার্জি পাবে কি করে? সেদিন সকালে কমলা দেবী বললেন, ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলো তো বৌমা। সুতীর্থর সাথে যখন বিয়ের আগে কথা হয়েছিল তখন তো বলেছিল কাজের লোক আছে, কি জানি আসবে না নাকি? সুচরিতা বলল, উফ, এই কাজের লোকগুলো না এত কামাই করে। কমলা দেবী বললেন, কামাই করবে কেন? এই কাজটা এখন থেকে তুমিই করে নিও, সব ছোঁয়াছুঁই হবে বলে ছাড়িয়ে দিয়েছি। বাহ, বেশ তো, প্ল্যান করাই ছিল বুঝি? বউ এনেছেন নাকি বিনা মাইনের কাজের মেয়ে, তাই তো বুঝতে পারছি না। আমি এসব পারবো না। ব্যাস, শুরু হলো সাত সকালের কীর্তন। কমলা দেবী চোখ বড় বড় করে বললেন, ওই দেখ বাবু, তোর বউ কি বলছে? শাশুড়ি ঘর মুছবে আর বউ ঠ্যাং তুলে বসে থাকবে। সুচরিতা অবাক হয়ে বলল, আপনাকে কখন মুছতে বললাম? আমি বলেছি আমি পারবো না, আমার এখানে ঘর মোছা কাজ নয়, আমাকে স্কুলে যেতে হবে। চাকরি করে বুঝি সংসারের কাজ করা যায় না? শুনুন মা, কি যায় আর কি যায় না অত হিসেব করার সময় নেই। এক আধ দিন হলে হয়, রোজ রোজ পারবো না। আর আপনাকেও পারতে হবে না, যাকে ছাড়িয়েছেন আবার তাকে ডেকে আনুন। বাবা, কি ট্যাকস ট্যাকস কথা! আসলে মুখে কুলু পেটে আমি বালতি আর ন্যাকড়া নিয়ে ঘর মুছতে লেগে গেলেই আপনি খুশি হতেন, সেটা বুঝতে পারছি, কিন্তু তাতে আমি খুশি হতাম না, আমার কষ্ট হতো, কারণ বাড়িতে আমাকে এসব কাজ করতে হয়নি কখনো। আর নিজে কষ্ট পেলে বা অখুশি হলে আবার অন্যকে খুশি রাখা যায় না, তাই আপনাকে ওইভাবে খুশি করতে পারলাম না। কমলা দেবী ভেবেছিলেন কথা বলার একচেটিয়া অধিকার বুঝি একমাত্র ওনার। সুচরিতার কথায় যেন উনি নিজের প্রভাবশালী চরিত্রকে কোথাও একটা হারিয়ে ফেলছিলেন। আসলে যখন যুৎসই কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না, তখন যুক্তিহীন তর্কের আশ্রয় নিতে হয় জয়ের আশায়। উনি বললেন, বাড়িতে কি তোমাকে ঠিক করে কথা বলতে শেখায়নি নাকি? হ্যাঁ, শিখিয়েছে তো, তবে অন্যায় দেখলে আমি আবার ছোট বড় এসব বাজ বিচার করি না। সমস্ত কথোপকথনে সুতীর্থর যেন কোনো ভূমিকাই নেই, যেন আজন্মকাল ধরে চলে আসা শাশুড়ি বৌমার ঝামেলা থেকে দূরেই রাখতে চায় নিজেকে। সুচরিতা সেটা খেয়াল করেছে। আর কোনো কথা না বাড়িয়ে ও স্কুল যাবার জন্য তৈরি হতে শুরু করলো। প্রত্যেক দিনই এমনই খুঁটিনাটি ব্যাপার নিয়ে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করেন কমলা দেবী। সুচরিতা বলে, অতই নিখুঁত নিপুণ বৌমা চেয়েছিলেন তো কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে বানিয়ে আনলেই তো পারতেন। এসব শুনলে আরও রেগে যান কমলা দেবী। সুচরিতা শুধু নয়, ওর 7 পুরুষের শিক্ষা দীক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য চলতে থাকে অবিরত। সারাদিন স্কুলে গলা ফাটিয়ে বাড়ি এসে আর এসব ভালো লাগে না, কাহাতক আর সহ্য করা যায়? সুতীর্থ এমনিতে ঠিকঠাক, কিন্তু মা বউয়ের ঝামেলায় ও নীরব দর্শক। সুতীর্থর অমন কান বন্ধ করে রাখা দেখে সুচরিতা একদিন সুতীর্থকে বলেই ফেলল, এ বাড়িতে যদি আমাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে না রাখতে পারো তাহলে ছেড়ে দাও, বিয়েটা তোমাকে করেছি, তোমার মাকে নয়। সুতীর্থ উল্টে বলল, আমি আর কি বলবো, আমারও তো মনে হচ্ছে তুমি এই সংসারের জন্য ঠিক নও।
বিয়ের আগে যা করেছো করেছো, বিয়ের পরেও তা বলে? সুচরিতা অবাক হয়ে বলল, মানে কি বলতে চাইছো তুমি? তোমার এই উড়নচণ্ডীপনার কথা বলছি। চাকরি করছো ঠিক আছে, ওই অর্পণের সাথে তোমার অত গা মাখামাখি কিসের শুনি? অর্পণ আমার খুব ভালো বন্ধু সুতীর্থ। কি আজে বাজে কথা বলছো? আজে বাজে নয়, ঠিকই বলছি। হতে পারে বন্ধু, কিন্তু বিয়ের পরও পরপুরুষের সাথে এত ঘনিষ্ঠতা কোনো স্বামী মেনে নেবে না। দিনের মধ্যে যতবার ওকে ফোন করো, আমাকে করো। তুমি কি করে জানলে? তোমার কল হিস্ট্রি দেখে। অন্যের ফোন ঘাটা অপরাধ জানো না? যতই স্বামী হও, তবু প্রাইভেসি বলে কিন্তু একটা ব্যাপার থাকে। তবে আর আমি ভুল কি বললাম? তুমি কল লিস্ট দেখেছো তাতে আমার কিছুই না, কারণ অর্পণের সাথে আমার কোনো গুপ্ত সম্পর্ক নেই। আমি ওর সাথে আমার মনের কথা শেয়ার করি, সংসারের সব জটিলতার কথা আলোচনা করি, যেটা তোমার সাথে করতে পারি না, কারণ আমার অসুবিধাটা তুমি বুঝেও না বোঝার ভান করো। অমন টুকটাক ঝামেলা সব বাড়িতেই হয়, তা বলে কেউ সেটা অন্য পুরুষের সাথে আলোচনা করতে যায় না। মায়ের চোখেও খারাপ লাগছে, আমায় সেদিন বলছিল। তবে আর কি, মায়ের খোকা হয়েই থাকো। আসলে ওটা অর্পণ না হয়ে অর্পিতা হলে কোনো সমস্যা হতো না, কিন্তু তোমার বা তোমার মায়ের সন্দেহ দূর করার দায় আমার নেই। আর বিয়ের পর বন্ধু ত্যাগের কথা বলছো, তুমি ত্যাগ করেছো তো তোমার বন্ধু সঙ্গ? অফিসের পরই তো চলে যাও আড্ডা দিতে। কই, তখন মনে হয় কি বউকে একটু সময় দিতে হবে? তোমার হাজার একটা মেয়ে বন্ধু আছে, আমি বলতে গেছি তোমাকে কিছু? নাকি তোমার কল হিস্ট্রি চেক করতে গেছি? সুতীর্থ এবার চুপ করে গেল, হয়তো কোনো জুৎসই উত্তর খুঁজে পেল না। তবে সুচরিতা একটু অবাকই হলো। সুতীর্থ যে এতটা সংকীর্ণ মনোভাবাপন্ন তা বোঝেনি আগে। এই মানুষের সাথে ঘর করা যে অসম্ভব। কত টাকা পয়সা খরচ করে ধুমধাম করে বাবা মা বিয়ে দিল, এখন সারাটা জীবন এই সন্দেহবাতিক লোকের সঙ্গে কাটাবে কি করে সুচরিতা, তাই ভেবে কুল করতে পারল না। এ যে এমনই এক সম্পর্ক যা কেবল বিশ্বাসের উপর নির্ভর করে টিকে থাকে। বিশ্বাস হারালে যে সম্পর্কের কোনো অস্তিত্বই থাকে না। এই বাড়িতে দুটো মানুষই ওর বিরুদ্ধে কথা বলছে, যার সূত্রে এই সংসারে আসা সেই যদি পাশে না থাকে, তবে তো জীবন যুদ্ধটা বড় কঠিন হয়ে পড়বে। সুচরিতা যে ভালো নেই তা অর্পণ ছাড়া বাপের বাড়ির লোকজন কেউ জানে না। তবে এবার জানানোর সময় হয়ে গেছে। কিছুটা নিজের স্বার্থের কথা ভেবেই বাবা মাকে সুতীর্থকে ডিভোর্স দেবার কথা বলে ফেলল সুচরিতা। সুচরিতার মা বিপাশা দেবী মেয়েকে বোঝানোর চেষ্টা করলেন, দেখ মা, সব সংসারেই অমন একটু আধটু ঠোকাঠুকি লাগে, তাতে কি আর বিয়ের বন্ধন ছিঁড়ে ফেলা যায়? একটু তো মানিয়ে গুছিয়ে নিতেই হয়। আমিও নিয়েছি। সুচরিতা বলল, আমি তো মানিয়ে নেব না তা বলিনি, তবে তাদেরও আমাকে মানিয়ে নিতে হবে। আমি একাই কম্প্রোমাইজ করে যাব আর ওদিকে আমাকে প্রতিপদে অসম্মান করে যাবে, এমনটাও তো চলতে পারে না, তাই না? ওদের পয়সায় খাই না পড়িও না, তবে কেন ওদের হাতের পুতুল হয়ে থাকতে হবে? তোমরা পয়সা খরচ করে আমাকে বিদ্বান করেছ কি এই অন্যায়গুলো সহ্য করার জন্য? বিপাশা দেবী এই কথার কোনো উত্তর দিতে পারলেন না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কেবল। সুচরিতার বাবা অখিলেশ বাবু অবশ্য মেয়ের পাশেই আছেন। মেয়ের কোনো অসুবিধা উনি বরদাস্ত করবেন না। উনি বললেন, দেখ সুচি, হুট করে কোনো সিদ্ধান্ত নিতে নেই। সুতীর্থর সাথে আরেকবার কথা বল, আর ও যখন চায় না তখন অর্পণের সাথে না হয় মেলামেশা করিস না। সুচরিতা অবাক হয়ে বলল, বাবা তুমিও? তোমার মুখ থেকে এমন কথা আশা করিনি। তবে শুনে রাখো, কারোর মনের অহেতুক সন্দেহ দূর করার দায় কিন্তু আমার নয়। অর্পণ আমার বন্ধু, আর তাই আমি যেমন আছি তেমন থাকব। সেভাবে আমাকে মেনে নিতে পারলে ভালো, না হলে অন্য রাস্তা দেখতে হবে। বাড়িতে সেভাবে কাউকেই ওর পাশে পেল না সুচরিতা। মনে মনে ভাবল, একটাই তো জীবন, তার মধ্যেও যদি একটু নিজের মতো করে বাঁচা না যায়। বিয়ের সিদ্ধান্তটা নিয়েই বোধহয় ভুল হলো। তবে অমন সন্দেহবাতিক লোকের সাথেও কিছুতেই থাকবে না। হঠাৎ মনে হলো অর্পণের কথা। সেদিন স্কুল থেকে ফোন করে সোজা অর্পণের বাড়ি চলে গেল সুচরিতা। অর্পণের বাবা মারা গেছেন অনেক আগে। ওর পরিবার বলতে ও আর ওর মা।
সেই কোন ছোটবেলা থেকে ওদের বন্ধুত্ব, একসাথে এক স্কুলে পড়াশোনা দুজনের, এমনকি উচ্চ মাধ্যমিকে একই বিষয় নিয়ে পড়াশোনা করেছে। তারপর অর্পণ পলিটেকনিক পড়তে চলে যায় আর সুচরিতা জেনারেল স্ট্রিমে পড়াশোনা করে। অর্পণ স্টুডেন্ট হিসেবে খুব ভালো, ফলে পড়তে পড়তে ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে যায় নামকরা কোম্পানিতে। ওদিকে সুচরিতাও মাস্টার্স করার পর স্কুলের চাকরিটা পেয়ে যায়। অর্পণ চাকরি সূত্রে বছর 2 দিল্লিতে ছিল, কিন্তু তাতে ওদের যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। অর্পণ আর সুচরিতা দুজনের পরিবারই ভেবেছিল ওদের সম্পর্কটা বুঝি বিয়ে অবধি গড়াবে, কিন্তু সকলের ভাবনাকে নস্যাৎ করে সুচরিতা নিজেই বাবা মাকে বিয়ের জন্য পাত্র খুঁজতে বলে দিয়েছিল। সকলেই খুব অবাক হয়েছিল। অর্পণের মা মাধবী দেবী তো ছেলেকে জিজ্ঞাসা করেই ফেলেছিলেন, সুচরিতা এটা কি করলো রে অপু? অর্পণ বলেছিল, কি করেছে মা? না, এই বিয়ের ব্যবস্থা করতে বলা। তোদের মধ্যে কি এমন ঘটলো বলতো? আমাদের মধ্যে কি হবে মা, কিছু না তো। আর বয়স হয়ে যাচ্ছে, চাকরি করে, বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, সে তো ঠিকই করেছে। তাই তো বলছি, তোকে এমন খারিজ করলো কেন? আরে মা, কি বলছো বলো তো? আমাদের মধ্যে তো তেমন সম্পর্ক নয়, সেভাবে কখনো ওকে দেখিনি তো। আমরা তো বন্ধু। ওই ঝাঁসি রানীকে সামলানো কি আমার কাজ নাকি? কথাটা বলেই অর্পণ হেসে উঠেছিল। মাধবী দেবী বলেছিলেন, আজকালকার ছেলে মেয়েদের মন বোঝা মুশকিল। কলিং বেলের শব্দে মাধবী দেবী রান্নাঘর থেকে জলের ড্রামটা নিয়ে ছুটে এলেন। আজকে জল দিয়ে যাবে। দরজা খুলেই অবাক, আরে সুচি, তুই এমন অসময়ে? সব ঠিক আছে তো? সুচরিতা ঢিপ করে একটা প্রণাম করে বলল, আর বলো কেন, 4 মাসে জ্বলে বেগুন পোড়া হয়ে গেলাম। অর্পণ কই গো? ওর ঘরে আছে। কিন্তু তোর কথা তো জানতাম না। ওসব তোমাকে পরে বলবো, আগে অর্পণের সাথে দেখা করে আসি, আমার জরুরি কথা আছে। মাধবী দেবী হা করে সুচরিতার উড়ে যাওয়া দেখলেন। তারপর কেমন একটা পোড়া পোড়া গন্ধ পেয়ে রান্নাঘরে ছুট দিলেন। দুধ বসিয়ে এসেছিলেন, উতলে একাকার। সুচরিতা কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে খাটের লাগোয়া সোফাতে বসে পাশে টেবিল থেকে জলের বোতলটা খুলে এক নিঃশ্বাসে 8 বোতল জল খেয়ে সশব্দে বোতলটা আবার টেবিলে রেখে বলল, কি রে, এই সন্ধেবেলা ল্যাদ খাচ্ছিস যে, অফিস যাসনি? অর্পণ আড়মোড়া ভেঙে বলল, তোর মতো সরকারি চাকরি তো করি না, রোজ যেতে হয় বুঝলি। আজকে দুপুরে অফিসে একটা পার্টি ছিল, তাই তাড়াতাড়ি আসতে পেরেছি। এবার বল দেখি, তোর সমস্যাটা কি? বকে বকে তো এতদিন আমার কানের পোকা নাড়িয়ে দিয়েছিস। আমি সুতীর্থকে ডিভোর্স দেব। সুচরিতার কথায় অর্পণ পুরো লাফ মেরে সোজা হয়ে বসে চোখ বড় বড় করে বলল, তোর গায়ে হাত তুললো, তুই ঠেকাতে পারলি না? ধ্যাত, মারবে কেন? তবে ওসব ট্যাড়া বেকা কথা আমার আর সহ্য হচ্ছে না। বলে কি না তোর সাথে এখনো কেন বন্ধুত্ব? ও তাই বল। তো ঝাঁসি রানী যদি এমন ফুলের ঘায়ে মূর্ছা যায় তাহলে কি করে চলবে? ওই জানিস, নিকিতার সাথে না আমার বেশ জমে উঠেছে। শোন অর্পণ, খুব বাড়াবাড়ি করছিস। আমি প্রবলেমে ফেসে আছি আর তুই নিকিতাকে নিয়ে পড়লি। জানিস এরপর যখন ওই জমের দুয়ারে ফিরবো আমাকে কত কৈফিয়ত দিতে হবে? যাবি না? সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে একটা লম্বা টান দিয়ে বলল অর্পণ। হ্যাঁ, কি বলিস? হ্যাঁ রে বাবা, ফিরবি না। বাপের বাড়ি থাক কদিন, আর বোকার মতো ডিভোর্স করে লাফাস না। বললেই ওসব হয় না। সবে তো তোর 4 মাস বিয়ে হয়েছে। কয়েকদিন চুপচাপ এখানে পড়ে থাক, দেখ ঠিক আবার নিতে আসবে। বাবা, এমন জ্ঞান দিচ্ছিস যেন 10টা বিয়ে করেছিস। তোরা যখন কেউ আমাকে হেল্প করবি না, অগত্যা আমাকেই চেষ্টা করতে হবে। অর্পণের মুখ থেকে সিগারেটটা টেনে নিয়ে অ্যাশট্রেতে গুজে দিয়ে বলল, চললাম। আরে তোকে পরামর্শই তো দিলাম। আরে শোন সুচি। সুচরিতা তখন দুমদাম করে পা ফেলে বেরিয়ে গেল ঘর থেকে। নিচে মাধবী দেবীও অনেক ডাকাডাকি করে ওকে আটকাতে পারল না। মেয়েটা আর বদলালো না। ছোটবেলায়ও কিছু পছন্দ না হলে এভাবেই জোরে জোরে পা ফেলে ঘর থেকে বেরিয়ে যেত। এটাই ছিল ওর রাগ প্রকাশের মাধ্যম। তবে সুচরিতা মুখে যতই বলুক, মনে মনে বোধহয় ডিভোর্সের জন্য অতটা সাহস জোগাতে পারল না।
তার উপর অর্পণও ওর সাথে একমত নয়। ছোট থেকে বেশিরভাগ ক্ষেত্রেই অর্পণের কথা মতো চলে ওর ভালোই হয়েছে। ছেলেটার মধ্যে বেশ দূরদর্শিতা আছে। রাস্তায় যেতে যেতেই মনে হলো অর্পণের কথা শুনে বাবার কাছে গিয়ে থেকেই দেখা যাক। ব্যাগ থেকে ফোন বার করে সুতীর্থকে ফোন করে বলল, আমি বাবার এখানে এসেছি, ওখানে ফিরছি না। সুতীর্থ অবাক হয়ে বলল, তার মানে বলা নেই কওয়া নেই এমন হুট করে চলে গেলে, আবার বলছো ফিরবে না? হ্যাঁ ঠিকই শুনেছ, আমি আর কখনোই ফিরবো না। ও, অর্পণের সাথে বুঝি সেটিং হয়ে গেছে? সে আর জেনে কি করবে, তবে আমি ওখানে থাকলেই বা কি এমন উপকার হচ্ছে? এখন শান্তি করে মায়ের সাথে থাকতে পারবে, তোমার মায়েরও সমস্যা হবে না। এমনিতেই তো মায়ের সামনে আমার সাথে কথা বলতে গেলে 4 বার খাবি খাও। অত কষ্ট করে বউ নিয়ে ঘর করার দরকার নেই, রাখো এবার। সুচরিতা অপেক্ষা না করে ফোন কেটে দিল। তবে ভিতরে একটা কষ্ট হচ্ছে। মুখে যতই বলুক 4 মাস একসাথে থেকেছে, ছেলেটা এমনিতে খারাপ নয়, ওর খেয়ালও রাখে। ওই অর্পণের কথাটা মাথায় ঢুকেই হয়েছে মুশকিল। সুচরিতা ভাবল, কেমন মা যে তার সন্তানের সুখী হওয়া সহ্য করতে পারে না? অর্পণের ব্যাপারে উনি সুতীর্থর মধ্যে বিষ ঢেলেছেন, না হলে এর আগে তো এই নিয়ে সুতীর্থ কিছু বলেনি, বরং বলেছিল অর্পণ বেশ জলি। বউ ভাতের দিন এমনকি অষ্টমঙ্গলায় গিয়েও ওর সাথে জমিয়ে গল্প করেছে। বাড়িতে এসে সুচরিতা ওর সিদ্ধান্ত বাবা মাকে জানালো। ও নিজে যথেষ্ট গোয়ার, ফলে এই মুহূর্তে কিছু বলে কোনো লাভ হবে না, এটা বুঝে ওনারা আর কিছু বললেন না। সুচরিতার বাবা মা ছাড়া এখানে আর কোনো আত্মীয় স্বজন নেই, ফলে অন্য কোথাও থেকে আপত্তি করা বা 2-4 কথা শোনারও কোনো ব্যাপার নেই। হাত মুখ ধুয়ে ও মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। অর্পণের কাছ থেকে সুচরিতার না ফেরার খবরটা শুনে কমলা দেবী একবার ফোন করলেন সুচরিতার বাবার কাছে। হ্যাঁ দাদা, বলছি কি, সংসারে অশান্তি তো হয়ই, তার জন্য কি কেউ ঘর ছেড়ে চলে যায়? সুচরিতার বাবা খুব শান্ত স্বরেই বললেন, দেখুন আমার কিছু বলার নেই, ও প্রাপ্তবয়স্ক, ওর যেখানে ভালো লাগবে সেখানে থাকবে। আপাতত এখানে থাকুক কদিন, সবাই তো সমানভাবে মানিয়ে নিতে পারে না। কমলা দেবী আর বলার কিছু খুঁজে না পেয়ে ফোন কেটে দিলেন। প্রায় মাস 2 কেটে গেছে, সুচরিতার সাথে ওদের কোনো যোগাযোগ নেই। সুচরিতাও একদিনের জন্যেও ওদের খবর নেবার চেষ্টা করেনি। সুতীর্থ যেন দেখতে চাইছে কতদিন এভাবে চলতে পারে। তবে সুতীর্থ আর ওর মাকে সুচরিতার এহেন আচরণ বেশ ভাবিয়ে তুলেছে। সুচরিতা যে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে তা ওরা কেউই ভাবতে পারেনি। ইতিমধ্যে সুতীর্থর পিসিমা একদিন এসে প্রস্তাব দেয় কাশি যাবার। কমলা দেবী তো এক কথায় রাজি। সুতীর্থ বলল, আমার অফিস ছুটি নেই মা, তুমি চাইলে ঘুরে আসতে পারো। কমলা দেবী মুখ ঝুলিয়ে বললেন, তুই একা একা সামলাতে পারবি? খাওয়া দাওয়া কি হবে? তোর বউ তো গোসা করে বাপের বাড়ি গিয়ে বসে আছে, আমি গিয়েও কি শান্তি পাবো? সুতীর্থ বলল, কেন মা, হস্টেলে থাকার সময় কি করে থাকতাম সেভাবেই থাকবো, তুমি ঘুরে এসো যাও। কমলা দেবীর যাবার ইচ্ছেটা এতটাই প্রবল ছিল যে উনি আর কোনো কথা না বাড়িয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে দিলেন। বাড়িতে বড্ড একা লাগে সুতীর্থর। কমলা দেবীর প্রায় মাসখানেক বা তার বেশিও লাগতে পারে ফিরতে। ওখান থেকে ফিরে পিসিমার বাড়ি যাবেন। বৌদি ননদের মধ্যে এতটা গভীর বন্ধুত্ব যে থাকতে পারে তা ভাবা যায় না। 2 বোন বলে ভুল হয়। চেহারারও বেশ মিল দুজনের। সুচরিতা চলে যাওয়ার পর সুতীর্থ ক্লাবের আড্ডাতে মেতে থাকতো, ডিনারের আগে বাড়ি ফিরত। তবে কমলা দেবীর কাশি যাবার পর থেকে সুতীর্থ যেন অন্য মানুষ। অফিস থেকে সোজা বাড়ি আসে, আড্ডাটাও যেন আর ঠিক ভালো লাগে না ওর। সুচরিতার কথা মনে পড়ে। সুতীর্থ মনে মনে ভালোবাসে সুচরিতাকে। রাতে শুতে যাবার সময় খালি মনে হয় কথাগুলো ওকে ওভাবে না বললেও হতো। তবে অর্পণের ব্যাপারে যে নিজের মনের সংশয় পুরোপুরি কাটিয়ে উঠেছে তা নয়। সুচরিতাকে ফোন করতে গিয়েও হাত আটকে যায়। নম্বর ডায়াল করে রিং হবার আগেই তড়িঘড়ি কেটে দেয়। অর্পণের কথা মনে এলেই একরাশ বিরক্তি ভরে ওঠে ওর মধ্যে। সবটা কেমন গুলিয়ে যায়। সেদিনও একা একাই সময়টা কেটে যাচ্ছিল। মনে পড়ছিল ওদের হানিমুনে যাবার স্মৃতিগুলো। আর যেন একা একা থাকা যায় না। ভীষণই এক দুর্বল মুহূর্তে সুচরিতাকে ফোন করতে খুব ইচ্ছা হলো। কতদিন কথা বলে না,
ওর গলা শোনে না। সবে ফোনটা হাতে তুলেছে সুতীর্থ, দেখলো স্ক্রিনে ফুটে উঠেছে সুচরিতার নাম। একে কি তবে টেলিপ্যাথি বলে? তাহলে সুচরিতাও ভাবে ওর কথা। আজকে আর মনে কোনো দ্বন্দ্ব রাখবে না সুতীর্থ। সুচরিতাকে ছাড়া যে ও কতটা একলা হয়ে পড়েছে সেটা ও ঠিক বলে দেবে। ফোনটা রিসিভ করলো সুতীর্থ। আমি অর্পণ বলছি। সুতীর্থর মনে মেঘের মতো জমে ওঠা কথাগুলোকে কেমন যেন একটা দমকা হাওয়া এসে উড়িয়ে নিয়ে চলে গেল। গলার কাছে একটা কষ্ট দলা পাকিয়ে উঠছে, আবার নেমে যাচ্ছে। ও তো ভেবেছিল সুচরিতাকে বলবে ওকে আর একটা সুযোগ দিতে, সব ঠিক করে দেবে, ও ক্ষমা চেয়ে নেবে সুচরিতার কাছে। কিন্তু ওর ফোন থেকে অর্পণ, তাহলে তো আর কিছুই বাকি রইল না। সুচরিতা আর ওর কথা ভাবে না। ভালোই আছে ওরা দুজন নিশ্চয়ই। কষ্টটা গিলে নিয়ে সুতীর্থ বলল, তুমি কি ব্যাপার অর্পণ, হঠাৎ আমাকে ফোন, তাও আবার সুচরিতার মোবাইল থেকে? একটু দরকার ছিল সুতীর্থ। আমার সাথে দরকার? ও আচ্ছা, বুঝেছি, ডিভোর্সের জন্য তো? হ্যাঁ, আমি পেপার রেডি করছি। সুচরিতাকে বলো তাহলে আমার বাড়ির লোক ওকে মিথ্যে সন্দেহ করেনি। সুতীর্থ, তুমি সবটা না শুনেই এত কথা বলছো? এর চেয়ে বেশি শোনার ইচ্ছে বা রুচি কোনোটাই নেই আমার। ইস, ভেবেছিলাম তোমাকে বিয়ের নেমন্তন্নটা করতে যাব। বাবা, ডিভোর্সের অপেক্ষাও করতে পারলে না? আইনত সুচরিতা এখনো আমার স্ত্রী। আমাকে একটু সময় দাও, আমি যত তাড়াতাড়ি পারছি ওকে মুক্তি দিচ্ছি। সুতীর্থ আর কোনো কথা বলার অবস্থায় নেই, ফোনটা কেটে দিল। সুতীর্থ বোধহয় জীবনে এত কাঁদেনি কখনো। সুচরিতাকে ছাড়া যে ও কতটা অসম্পূর্ণ আজ সেটা বুঝতে পারছে। কিন্তু সুচরিতা এভাবে কেন ওকে ঠকালো? আর কিছু ভাবতে পারছে না সুতীর্থ। বাথরুমে গিয়ে চোখে মুখে জল ছিটিয়ে ঘরে এসে বসে নেট অন করলো। মনটা একটু অন্যদিকে ডাইভার্ট করা দরকার। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ চোখে পড়লো, একটা অজানা নম্বর থেকে। ডিসপ্লে পিকচারে একটা ফুল। মেসেজটায় ট্যাপ করে হঠাৎ করেই সুতীর্থর চোখে একরাশ আশার আলো ফুটে উঠল। একটা বিয়ের কার্ড, লেখা অর্পণ ওয়েডস নিকিতা, সাথে একটা ছোট্ট মেসেজ, সুতীর্থ, সুচি আমার বন্ধু। আমাদের মধ্যে কোনো দিন তেমন সম্পর্ক ছিল না। আসলে এটা সমাজের গঠন যে একটা ছেলে আর একটা মেয়ে শুধুমাত্র বন্ধু হতে পারে না। নারী পুরুষের সম্পর্ক শুধু বৈবাহিক সূত্রেই আবদ্ধ। এমন নজরই কিন্তু তাদের ওই একটা সম্পর্কে বেঁধে ফেলেছে। এমনকি আমাদের দুজনের পরিবারের সদস্যদের মনেও এই এক প্রশ্ন, আমরা কেন বিয়ে করলাম না? তাদেরকে মননে আধুনিক করতে আমাদের এগিয়ে আসতে হবে। একটু সহজ হও, তাহলে দেখবে জীবনটা কত সহজ কাটছে। ভালো থেকো। আর এবার আমার বিয়েতে আসতে নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। মাসিমাকে বলাই উচিত ছিল, তুমি পারমিশন দিলে বাড়ি গিয়ে নেমন্তন্ন করে আসতাম। আমার পরিবার খুব ছোট, তুমি এলে ভরসা পাই। আজ অর্পণের বিয়ে। কমলা দেবী ফেরেননি এখনো। সুতীর্থ একাই যাবে। অর্পণ যে ওর কাঁধে অনেকটা দায়িত্ব চাপিয়েছে। সুতীর্থ সুচরিতার সবচেয়ে পছন্দের রঙের পাঞ্জাবিটা পরে নিল। আজ বোধহয় নতুন করে ওদেরও বিয়ে। অর্পণের বাড়িতে এসে দেখল আটপৌড়ে করে শাড়ি পরে সুচরিতা হলুদ কুটছে। আর চোখে সুচরিতা দেখেছে সুতীর্থকে। এতদিনের জমাট অভিমান দেখেও না দেখার ভান করল সুচরিতা। সুতীর্থ সবার সামনে সুচরিতাকে হাত ধরে টেনে একটু আড়ালে নিয়ে গিয়ে বলল, কথা দিলাম, আজকের পর থেকে তোমার কোনো অসম্মান মেনে নেব না। আর একা থাকতে পারবো না সুচি, ফিরে এসো। সুচরিতা বলল, আমি কিন্তু রোজ রোজ ঘর মুছতে পারবো না। সুতীর্থ হেসে ওকে কাছে টেনে নিল। অর্পণ দূর থেকে ওদেরকে দেখছিল। কাছে এসে ফিসফিস করে বলল, আমার বিবাহ পর্বটা আগে শেষ করা যাক, তারপর না হয় তোদের প্রেম পর্বটা শুরু করিস। সুচরিতা সুতীর্থকে টপকে অর্পণের মাথায় একটা চাটি মেরে বলল, জন্মের হিংসুটে একটা।